ভাবুন তো, একজন মানুষ যিনি ৪৫ বছর ধরে নিজের নাম, পরিচয়, চেহারা, অতীত সবকিছু মুছে ফেলেছিলেন। প্রতিবেশীরা তাকে চিনতেন একজন নিরীহ বৃদ্ধ হিসেবে, অথচ সেই মানুষটির বিরুদ্ধে ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের রায়। শেষ পর্যন্ত তাকে ধরিয়ে দিল কোনো প্রযুক্তি নয়, কোনো আন্তর্জাতিক অভিযান নয়, বরং নাকে নিচে থাকা একটি ছোট্ট তিল আর নিজের মুখে বলা একটি নাম। স্বাগতম পলিটিকা বাংলায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৮১ সালের ৩০ মে একটি শোকাবহ ও বিতর্কিত দিন। ওই রাতেই চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক গণ অভ্যুত্থানের সময় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর একাধিক সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদেরই একজন ছিলেন মেজর মোজাফফর হোসেন। রায় ঘোষণার পর থেকেই তিনি ছিলেন পলাতক। বছরের পর বছর কেটে যায়, সরকার বদলেছে, সময় বদলেছে, গোয়েন্দা সংস্থার সক্ষমতা বেড়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে, কিন্তু মোজাফফর হোসেনের কোনো সন্ধান মিলেনি। ধীরে ধীরে অনেকেই ধরে নিতে শুরু করেন হয়তো তিনি আর বেঁচে নেই, অথবা বিদেশের কোথাও অদৃশ্য হয়ে গেছেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি প্রথমে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলেন, নতুন নাম গ্রহণ করেন, ভুয়া পরিচয়পত্র ও নথিপত্র ব্যবহার করেন এবং নিজের অতীতের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেন। এমনকি পরিবারের পুরনো পরিচিতদের সঙ্গেও যোগাযোগ সীমিত রাখতেন, যাতে কোনো সূত্র তৈরি না হয়। পরবর্তীতে এই ভুয়া পরিচয়ের ভিত্তিতে তিনি পাসপোর্ট তৈরি করেন এবং বিভিন্ন দেশে যাতায়াত করেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ফলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল কেউই দীর্ঘদিন তার অবস্থান নিশ্চিত করতে পারেনি। জীবনের শেষ পর্যায়ে তিনি অত্যন্ত গোপনে আবার বাংলাদেশে ফিরে আসেন। আশ্রয় নেন রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায়। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে ডিওএইচএস তার পরিচিত পরিবেশ হলেও সেখানে তিনি নিজেকে সম্পূর্ণ ভিন্ন মানুষ হিসেবে গড়ে তোলেন। আশপাশের মানুষ তাকে দেখতেন একজন শান্ত, বয়স্ক এবং রাজনীতি বিমুখ নাগরিক হিসেবে। কেউ কল্পনাও করেনি তাদের পাশের ফ্ল্যাটে বসবাস করছেন রাষ্ট্রপতি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি। প্রশ্ন হচ্ছে, এত নিখুঁতভাবে পরিচয় বদলানোর পরও তিনি ধরা পড়লেন কিভাবে? গোয়েন্দা সূত্র জানায়, তদন্তকারীরা প্রথমে তার পরিবারের গতিবিধি নিয়ে কাজ শুরু করেন। অনুসন্ধানে জানা যায়, তার মেয়ে একটি বেসরকারি টেলিকম কোম্পানিতে চাকরি করেন। কয়েক মাস ধরে অত্যন্ত গোপনে তার অফিস যাতায়াত, চলাফেরা এবং সম্ভাব্য বাসার অবস্থান পর্যবেক্ষণ করা হয়। অবশেষে বনানী ডিওএইচএস এর একটি বাড়ি সন্দেহের তালিকায় আসে। এরপর শুরু হয় আরও সূক্ষ্ম নজরদারি। ডিবির কর্মকর্তারা জানতে পারেন, বহু বছর আগে সংরক্ষিত নথিতে মোজাফফর হোসেনের একটি বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের উল্লেখ ছিল। তার নাকের ঠিক নিচে একটি কালো তিল বা আঁচিল রয়েছে। বয়স বাড়তে পারে, চেহারা বদলাতে পারে, চুল পেকে যেতে পারে, কিন্তু জন্মগত সেই চিহ্ন সহজে পরিবর্তন করা যায় না। এই তথ্যই হয়ে ওঠে পুরো অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। বুধবার গভীর রাতে ডিবি একটি বিশেষ পরিকল্পনা নিয়ে অভিযানে যায়। সরাসরি পুলিশ পরিচয় না দিয়ে তারা নিজেদের টেলিকম কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দেয় এবং দরজায় কড়া নাড়ে। উদ্দেশ্য ছিল কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না করে বাড়ির ভেতরের ব্যক্তিকে সামনে নিয়ে আসা। দরজা খুলে সামনে আসেন একজন বৃদ্ধ। তিনি জানতে চান এত রাতে কী কাজ। সে মুহূর্তে গোয়েন্দা কর্মকর্তারা তার মুখের দিকে গভীরভাবে তাকান। অল্প আলোতেও তারা নাকের নিচে থাকা সেই তিলটি দেখতে পান। তবুও তারা সঙ্গে সঙ্গে নিজেদের পরিচয় প্রকাশ করেননি, বরং কৌশলে বলেন, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? বৃদ্ধ ব্যক্তি নির্ভর কণ্ঠে উত্তর দেন, আমি মোজাফফর, মেয়ের বাবা। এই একটি বাক্যই শেষ করে দেয় ৪৫ বছরের ছদ্মবেশ। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই ডিবি সদস্যরা আর কোনো সময় নষ্ট করেননি। মুহূর্তের মধ্যে বেরিয়ে আসে হ্যান্ডকাফ। কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই দীর্ঘদিনের পলাতক আসামি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসেন। গোয়েন্দা কর্মকর্তার ভাষায়, কোনো অপরাধী যতই পরিকল্পনা করে নিজের পরিচয় লুকানোর চেষ্টা করুক না কেন, কোথাও না কোথাও একটি সূত্র থেকেই যায়, আর সেই সূত্রই শেষ পর্যন্ত তাকে আইনের মুখোমুখি দাঁড় করায়। মোজাফফর হোসেনের বিরুদ্ধে মামলার নথিতে উল্লেখ রয়েছে, ১৯৮১ সালের ৩০ মে রাতে
চট্টগ্রাম সার্কিট হাউসে হামলার সময় তিনি কিলিং স্কোয়াডের সক্রিয় সদস্য ছিলেন। তদন্ত নথি অনুযায়ী তিনি এবং ক্যাপ্টেন মোসালে উদ্দিন রাষ্ট্রপতির কক্ষের দিকে অগ্রসর হন। সেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করার পর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে মামলার বিবরণীতে উল্লেখ রয়েছে। ঘটনার পর তিনি তৎকালীন জিওসি মেজর জেনারেল আবু মঞ্জুরকে ইংরেজিতে ফোন করে বলেন, "দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড।" অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর অনেক সেনা কর্মকর্তা গ্রেফতার হন। পরে মেজর জেনারেল আবুল মঞ্জুর নিহত হন, কিন্তু মোজাফফর হোসেন এবং তার সহযোগী মেজর এস.এম. খালেদ সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এরপর শুরু হয় তার 4 দশকেরও বেশি সময়ের পলাতক জীবন। ভুয়া নাম, ভুয়া পরিচয়, জাল কাগজপত্র, বিদেশে অবস্থান, নতুন জীবন, সবকিছু মিলিয়ে তিনি যেন নিজের পুরনো অস্তিত্বই মুছে ফেলেছিলেন। কিন্তু ইতিহাসের বিচার থেকে শেষ পর্যন্ত তিনি পালাতে পারেননি। গ্রেফতারের পর ডিএমপি-ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মোজাফফর হোসেন একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং কোর্ট মার্শালে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনাটি শুধু একটি গ্রেফতারের গল্প নয়, এটি দেখিয়ে দেয় সময় যত দীর্ঘই হোক, পরিচয় যত নিখুঁতভাবেই বদলে ফেলা হোক, অতীতের ছায়া একসময় ফিরে আসতেই পারে। কখনো একটি নথি, কখনো একটি পুরনো তথ্য, আবার কখনো একটি ছোট্ট জন্মচিহ্ন বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা সত্যকে সামনে নিয়ে আসে এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘ পলাতক অধ্যায়গুলোর একটি সমাপ্তি ঘটে একটি তিল, একটি প্রশ্ন এবং একটি অসাবধানী উত্তরের মাধ্যমে। এরকম আরও তথ্যভিত্তিক, ইতিহাস নির্ভর ও অনুসন্ধানী রাজনৈতিক প্রতিবেদন দেখতে এখনই সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং নতুন দর্শকদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।